নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বিহারের রায়। বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে গত 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর, দু দফাতে 243 আসনের বিহার বিধানসভার জন্য নির্বাচন হয়ে গিয়েছে। আজ ফলাফল ঘোষণা হবে, আর মানে 8টা তো বেজে গেছে। কাউন্টিং ইনফ্যাক্ট শুরু হয়ে যাওয়ার কথা। পোস্টাল ব্যালট শুরুতে কাউন্টিং হবে, তারপরে ইভিএম খোলা হবে। তো আজকের এই রায়, বিহারের মানুষের রায় কোন দিকে যাবে? আবারও কি নীতিশ কুমার, কারণ অলরেডি নীতিশ কুমারের তো 2 দশক হয়ে গেছে তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তার বিরুদ্ধে একটা যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর রয়েছে, তাদের সঙ্গেই রয়েছে বিজেপি, রয়েছে এলজেপি রামবিলাস পাসওয়ান, অর্থাৎ এই এনডিএ জোট, তারাই কি আসছে, নাকি মহাগঠবন্ধন অর্থাৎ তেজস্বী রাহুল গান্ধীদের জোট মহাগঠবন্ধন, তারা আসবে বিহারে ক্ষমতাতে? এ নিয়েই মূলত লড়াই। যদিও বিভিন্ন এক্সিট পোলগুলো দেখা যাচ্ছে যে এনডিএ জোটকে এগিয়ে রেখেছে, যেই এক্সিট পোলগুলো 11ই নভেম্বর হয়েছিল ভোট মিটে যাওয়ার পরে পরে, আবার পরবর্তীতে দেখা যায় 12ই নভেম্বরও বেশ কিছু এক্সিট পোল হয়, সেখানে আবার দেখা যাচ্ছে মহাগঠবন্ধনকে কেউ কেউ এগিয়ে রাখছেন। আবার অনেকেই বলছেন শিয়ানে শিয়ানে টক্কর হবে। কি হবে আজকের এই ফলাফল? প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়ে যাবেন কলকাতা টিভিতে। তার সঙ্গে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক সবকিছুই থাকবে আমাদের আজকের এই বিহার রায় অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ রয়েছি, বললামই। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সুমন গাঙ্গুলি, সুমনদা স্বাগত। রয়েছেন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্পণ ব্যানার্জি। অর্পণ, স্বাগত আপনাকেও। যদিও বিহারে তৃণমূল কংগ্রেস তাদের কোনো ক্যান্ডিডেট নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে, ফলত ইন্ডিয়া জোট সেটাই বিহারে মহাগঠবন্ধন, এবং মহাগঠবন্ধনের পক্ষে কথা বলবেন অর্পণ। আমি তো তেমনটাই আশা করি, আমার মনে হয় আপনারাও সেটাই আশা করবেন। তবে দেখা যাক, সব মিলিয়ে আজকে বিহারের প্রত্যেক মুহূর্তের ফলাফলের আপডেট যেমন আমরা দেব, আলোচনাও চলবে। আমি সুমনদা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, যেহেতু কংগ্রেস এখানে একটা ব্যাপার রয়েছে, ফ্যাক্টর রয়েছে কংগ্রেসের ভোট ব্যাংক, এবং গত নির্বাচনও দেখা গিয়েছিল যে কংগ্রেসের আসন সংখ্যা কম হওয়াতে তেজস্বী যাদব যথেষ্ট পরিমাণে আসন টানলেও কংগ্রেস আরজেডি ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু এবারে আমরা দেখেছি যে রাহুল গান্ধী দিনের পর দিন তিনি সেখানে পড়ে থেকেছেন, একাধিক র্যালি করেছেন, এমনকি এই ভোট বাঁচাও র্যালি তিনি করেছেন, বা ভোট চুরি আটকানোর জন্য র্যালি করেছেন। তেজস্বী যাদবদের শুরুর দিকে একটা আসন বন্টন নিয়ে একটা সমস্যা ছিল, পরের দিকে আবার সেটাও মিটে যায়। সব মিলিয়ে আপনারা আজকের এই ফলাফলকে কিভাবে দেখছেন, কি হতে পারে এক্সপেক্ট করছেন, এক্সপেকটেশনটা বলুন আগে। দেখুন, অবশ্যই আপনি নিশ্চয়ই জানেন যে যে ভোট পড়েছে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে, যে ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু গত নির্বাচনের চেয়ে অনেক বেশি। স্বাভাবিকভাবে একটা ধারণা থাকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলে যে যখন ভোট পার্সেন্টেজ বেশি হয়, সুতরাং সেটা ধরে নেওয়া যায় যারা সরকার, যারা সত্তায় আছে তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেয়। রাহুল গান্ধী, তেজস্বী যাদব, মুকেশ সাহানি, দীপঙ্কর ভট্টাচার্য, তারা যেভাবে গোটা বিহার চষে বেরিয়েছে, এবং গোটা বিহার চষে বেড়াবা শুধু নয়, বিহারের সাধারণ মানুষ যেভাবে মহাগঠবন্ধনের পাশে দাঁড়িয়েছে, মানে মহিলা, ছাত্র, যুব যেভাবে মহাগঠবন্ধনের পাশে দাঁড়িয়েছে, আমরা আশাবাদী যে পাল্টি বাবার সরকার এবার পাল্টে যাবে, অর্থাৎ নীতিশ কুমারের সরকার এবার পাল্টে যাবে। যে পাল্টি বাবাকে নিয়ে অমিত শাহ বলেছিলেন যাকে একদমই নেওয়া যাবে না, সেই পাল্টি বাবার হাত ধরে গতবার বিজেপি বিহার শাসন করেছিল, এবার পাল্টি বাবা সরকার পাল্টে যাবে, এবার মহাগঠবন্ধনের সরকার আসছে। অর্পণের কি মনে হয় সেটা তো জানবো, তবে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরও কিন্তু এখানে রয়েছে, যে এসআইআর এর পরে বিহারে প্রথম নির্বাচন হলো। এবার আমাদের রাজ্যেও শুরু হয়েছে, শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, এখন মোট 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর প্রক্রিয়া চলছে। এটা কতটা গুরুত্বপূর্ণ অর্পণদের কাছে, কারণ তারা এই রাজ্যে শাসন ক্ষমতায়, এবং বিহারে এসআইআর এর পরে ভোট হয়েছে, কিন্তু আজকের রেজাল্টের দিকে আপনারা কতটা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন যে কি হতে পারে? দেখুন, নিশ্চিতভাবেই বিহার নির্বাচন এবং সেখানে এসআইআর এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এসআইআর নয়, আমরা এটাও মনে করি যে এসআইআর এর সাথে বিহারের অনেক বড় হেডেক হচ্ছে বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে যখন যে শক্তি বিহারে সংখ্যাগরিষ্ঠতায় থাকুক বা না থাকুক, তিনি যেন তেন প্রকারেণ তার কুর্সি টিকিয়ে রেখেছেন
তিনি এই আমরা যেটা সিপিএম এর ক্ষেত্রে বলতাম যে দেহত্যাগের আগে পদত্যাগ নয়, এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে চলা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার নেতৃত্বে আজ থেকে 20 বছর আগে হয়তো বিভিন্ন ক্ষেত্রে দেখতে গেলে ধরুন মাথাপিছু আয় বলতে পারেন বা শিক্ষার হার বলতে পারেন, দেশের মধ্যে বিহার সবচেয়ে শেষ সারির রাজ্য হিসাবে পরিগণিত হতো। আজকে নিশ্চিতভাবেই যুগ পাল্টেছে, সমাজ বদলেছে, আমরা অনেকটা এগিয়ে গেছি, মানুষের মাথাপিছু আয় বেড়েছে বিহারে, শিক্ষাগত যোগ্যতার হার বেড়েছে, কিন্তু সেই গোটা দেশের মধ্যে বিচার করতে গেলে বিহার কিন্তু শেষ সারির শেষ রাজ্যটাই রয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে বিহারের মানুষের কাছে শুধুমাত্র এসআইআর নয়, তাদের সার্বিক উন্নতি, তাদের শিক্ষার বিকাশ, সামাজিক বিকাশ এবং অর্থনৈতিক বিকাশ সবকিছুই এই নির্বাচনের অন্যতম আঙ্গিক হতে চলেছে, আঙ্গিক হয়েছে। তারা সেভাবেই, আমাদের বিশ্বাস, বিহারের যে শুভবুদ্ধি সম্পন্ন সুধী ভদ্রমণ্ডলী, নির্বাচক মণ্ডলী, তারা এই বিষয়গুলোকে মান্যতা দিয়েই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, এবং যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা নিশ্চিত যে বিহারে যে জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ জোট এই মুহূর্তে রয়েছে, সেই জোট পুনরায় ক্ষমতায় আসবে না। তবে এখানে আপনি যেমনটা বললেন যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক, ইন্ডিয়া জোটের অংশ হিসাবেই মহাগঠবন্ধন ওখানে রয়েছে, কিন্তু এটাও কংগ্রেস এবং আরজেডিকে মানুষের কাছে অঙ্গীকার করতে হবে যে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে ত্রিশঙ্কু হলো, যে হয়তো নীতিশ কুমার আবার তেজস্বী যাদব কিংবা রাহুল গান্ধীর কাছে এসে বলল যে আমাকে যদি তুমি মুখ্যমন্ত্রী করো তাহলে আমি আমার সমর্থন এই মহাগঠবন্ধনকে দেব, সেক্ষেত্রে যেটা হতে পারে রাজনৈতিক আঙ্গিকে দেখতে গেলে যদি জেডিইউ সমর্থন কোনোভাবে, তখন কি করা উচিত হবে? কি করা উচিত হবে সেটা তো যাদের কাছে গিয়ে তিনি বলবেন, তারা ডিসাইড করবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তৃণমূল যদি পরামর্শ চায়, তৃণমূলের না, আমি বলছি যে এটা দুটো পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। একটা হচ্ছে যদি আমি ভারতবর্ষের এই মুহূর্তে যে মানে কেন্দ্রীয় সরকারের যে প্রেক্ষাপট রয়েছে সেখান থেকে দেখতে গেলে যদি জেডিইউ সমর্থন মহাগঠবন্ধনের দিকে আসে তাহলে নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী দুটো হাতের দুটো ক্রাচ রয়েছে, একদিকে নীতিশ কুমার, একদিকে চন্দ্রবাবু নাইডু, একটা ক্রাচ তার হাত থেকে চলে যাবে এবং কেন্দ্রীয় সরকার সেটা হয়তো যেতে পারে। কিন্তু আমার বক্তব্য সম্বন্ধে এখানে যেটা অর্পণ তুলল এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্টও বললো যে তাহলে কি তখন নীতিশ কুমারকে আবারও আমরা দেখব মুখ্যমন্ত্রী কুর্সিতেই বসবেন, কংগ্রেস আর জেডি তাকে সমর্থন করছে, এমন একটা চিত্র হতে পারে? গতকালকে পর্যন্ত যা সিদ্ধান্ত হয়েছে, আমাদের নির্বাচনে নামার আগে যে সিদ্ধান্ত হয়েছিল, আমাদের মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন তেজস্বী যাদব। এখনো পর্যন্ত সেই স্ট্যান্ড চেঞ্জ হয়নি। তেজস্বী যাদবকে সামনে রেখে আমার মহাগঠবন্ধন ওখানে লড়ছে এবং আমার বিশ্বাস নীতিশ কুমারকে সেটা বলার সুযোগ বিহারের মানুষ এবার দেবে না। অর্থাৎ নীতিশ কুমারকে আমাদের মহাগঠবন্ধনের কাছে মানে তিনি দাবি করবেন তিনি মুখ্যমন্ত্রীর পদ, সেই সুযোগ মনে হয় না আবার বিহারের মানুষ মহাগঠবন্ধনকে দেবে। আপনি বলছেন নীতিশ কুমার পরাজয় নিশ্চিত? অবশ্যই মহাগঠবন্ধনের সরকার বিহারে আসছে, এটাই চাইছে না, বিজেপিকে চাইছে, সেটা বিজেপির ব্যাপার, কিন্তু বিহারের মানুষ চাইছে নীতিশ কুমারের নেতৃত্বে 20 বছর ধরে যে পিছিয়ে থাকা বিহার, সেই পিছিয়ে থাকা বিহার এবার মহাগঠবন্ধনের হাত ধরে এগিয়ে থাকা বিহারে পরিণত হবে। আচ্ছা, বেশ, দেখা যাক, আমরা ফলাফল আপনাদেরকে দিতে থাকবো, যদিও এখন সবে সবে হয়তো ভোট গণনা শুরু হচ্ছে, পোস্টাল ব্যালট শুরুতে গণনা হবে। আপডেট এলেই আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো, তবে আলোচনাও চলতে থাকবে, সঙ্গে থাকবেন আপনারা।